আমাদের এই ড্রামার শুরুতেই দেখা যায় নায়িকা শিয়াও পুনর্জন্ম পেয়েছে। আর শিয়াও ঠিক সেই সময় চলে এসেছে যখন ও নিজের স্বামী জিয়াংকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। উপস্থিত সবাই তো অবাক, কারণ শিয়াও মেয়ে হওয়া সত্ত্বেও নিজেই বিয়ের প্রস্তাব দিচ্ছে। অথচ জিয়াংয়ের তুলনায় শিয়াও অতটা শিক্ষিত বা যোগ্যও নয়। তবে তারপরও জিয়াং শিয়াওকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, যেহেতু শিয়াও নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমাদের শিয়াও তো পুনর্জন্ম নিয়েছিল, তাই আগের বারের মতো ভুল ও এই জন্মে আর করবে না। তাই তখন শাও সবার সামনে জিয়াংকে সজোরে একটি চর কষিয়ে দেয়, আর জিয়াংয়ের আনা গিফটগুলো দেখিয়ে বলে, দরকার হয় এগুলো আমি কুকুরকে খাইয়ে দেব, তাও তোমাকে দেব না। এটা বলেই গিফটের জন্য আনা টাকাগুলো ছিঁড়ে ফেলে এবং মনে মনে জিয়াংকে উদ্দেশ্য করে ভাবে, এই জীবনে এবং বাকি প্রতিটা জীবনে আমাদের মাঝে রক্তক্ষয়ী সম্পর্ক ছাড়া আর কিছুই থাকবে না। ঠিক সেই মুহূর্তে যুবরাজ কিঙ্গোর আগমনের ডিক্রি জারি হয়। কিঙ্গোকে দেখে শিয়াও অনেক খুশি হয়ে যায়। তবে যুবরাজ কিঙ্গো তখন শাওয়ের কাছে এসে রেগে বলে, বোঝাই যাচ্ছে তোমার ডানা গজিয়েছে, প্রাসাদ ছেড়ে এখানে আসার সাহস হয় কি করে তোমার। শিয়াও তখন নাটক করে কাঁদতে কাঁদতে কিঙ্গোর দিকে দৌড়ে যায়। তখন একটি ফ্ল্যাশব্যাকে আগের জন্মের ঘটনা দেখানো হয়, যেখানে শিয়াওয়ের মৃত্যু হয়েছিল এবং ওর বাবা আর সৎ মা আর জিয়াং শাওয়ের লাশের পাশে দাঁড়িয়ে দুঃখ পাওয়ার নাটক করছিল। অথচ তারাই কিন্তু শিয়াওকে বিষ খাইয়ে মেরেছে। আসলে তারা মূলত শিয়াওয়ের সব সম্পত্তি দখল করতে চেয়েছিল। এদিকে জিয়াংয়ের সাথে কিন্তু শিয়াওয়ের সৎ বোন লিনের অবৈধ সম্পর্ক ছিল, মানে তারা পিঠ পিছু পরকিয়া করছিল। জিয়াং তখন তাদের সবাইকে বলে, অভিনয় এখন বন্ধ করো, শাও মারা গেছে এবং সবাই চলেও গেছে। এবার তারা শাওয়ের সম্পত্তি ভাগ করতে শুরু করে। শাওয়ের বাবা শাওয়ের লাশের সামনে এসে বলে, শাও আমার উপরে রাগ করো না, আমি ভাবতেও পারিনি তোমার নিজের মা এত খারাপ হবে, যে সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে আমাকে ফকির করে যাবে, তাই আমি বাধ্য হয়েছি তোমাকে মারতে। তখন শিয়াওয়ের সৎমা বলে ওঠে, আমি কিন্তু শিয়াওয়ের মাকে মারতে সাহায্য করেছিলাম, তাই এই সম্পত্তিতে আমারও ভাগ আছে। এদিকে শিয়াওয়ের আত্মা তখন ওদের সব কথাই শুনছিল। শিয়াও এটাই জানতে পেরেই অবাক হয় যে ওর মা কোনো অসুখে মারা যায়নি, বরং তাকে খুন করা হয়েছিল। আর ওর নিজের বাবা এবং ওর সৎ মাই আসলে ওর মায়ের খুনি। ঠিক সেই সময় শাও কিঙ্গোর কণ্ঠস্বর শুনতে পায়। আমরা জানতে পারি বেঁচে থাকাকালীন শাও কিঙ্গোকে দু চোখে সহ্য করতে পারত না, কারণ কিঙ্গো শাওকে 3 বছরের বেশি সময় প্রাসাদে বন্দি করে রেখেছিল। শাও মনে মনে ভাবে, এখন তো আমি মরে গেছি, তবুও এই কিঙ্গো আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। শাওয়ের বাবা কিঙ্গোকে দেখে জিয়াংকে জিজ্ঞেস করে, ক্রাউন প্রিন্স এখানে কি করছে? তখন জিয়াং বলে, আরে শ্বশুর মশাই, উনি তো আমার আঙ্কেল, অবশ্যই আমার আঙ্কেল আমাদের সাপোর্টেই থাকবে, তাই চিন্তা করার দরকার নেই। এটা বলে জিয়াং কিঙ্গোর সাথে কথা বলতে গেলেই তার আগেই কিঙ্গো নিজের লোকেদেরকে অর্ডার দেয় এখানে থাকা সবাইকে মেরে ফেলার জন্য। শিয়াও এটা দেখে অবাক হয় আর মনে মনে ভাবে, কিঙ্গো কি আমার হয়ে রিভেঞ্জ নিচ্ছে? এরপর কিঙ্গো শিয়াওয়ের লাশের পাশে বসে বলে, কেন আমাকে তোমাকে প্রোটেক্ট করতে দিলে না? সারাক্ষণ শুধু আমার থেকে পালানোর চেষ্টা করেছো। কিঙ্গো আরও বলে যে, শিয়াও, তুমি সবসময় আমাকে ঘৃণা করতে, আর এখন তোমার হয়ে তোমার মৃত্যুর বদলা আমি নিয়েছি, তারপরেও কি তুমি আমাকে ঘৃণা করবে? শিয়াও এগুলো দেখে অবাক হয়, কারণ শিয়াও জানতো কিঙ্গো ওকে শুধু একটা খেলনা মনে করে। এরপর কিঙ্গো নিজের তলোয়ার বের করে এবং সুইসাইড করে, আর বলে, হয়তো তুমি এটাই চেয়েছিলে, যাতে আমাদের পরের জন্মে আবারও দেখা হয়। শিয়াও এটা দেখে কাঁদতে কাঁদতে বলে যে, যাকে সে ঘৃণা করত সেই মানুষটা কিনা আজ তার মৃত্যুতে কষ্ট পেয়ে নিজেই আত্মহত্যা করলো। শিয়াও তখন প্রমিস করে, যদি নেক্সট লাইফে তাদের আবারও দেখা হয় তবে তারা একসাথেই থাকবে। এবার সিন ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে ফিরে আসে। শিয়াও তখন দৌড়ে কিঙ্গোর কাছে যায়। কিঙ্গো জিজ্ঞেস করে, এবার আবার তুমি পালানোর নতুন কি প্ল্যান করেছো? তখন জিয়াং নিজের আঙ্কেলকে জিজ্ঞেস করে, আপনি ওকে চেনেন নাকি? কিঙ্গো পাল্টা প্রশ্ন করে, তুমি কি ওকে চেনো? আসলে কিঙ্গো জিয়াংয়ের আঙ্কেল হয় সম্পর্কে। যাই হোক, জিয়াং এতে জানায় যে ও আর শিয়াও একে অপরকে ভালোবাসে এবং তাদের ম্যারেজ নিয়ে ডিসকাস করছিল। শিয়াও সাথে সাথে মানা করে বলে যে জিয়াং মিথ্যা বলছে। শিয়াও জানায় জিয়াং ওকে ডিস্টার্ব করছিল, তাই ও পালানোর চেষ্টা করছিল। তখন কিঙ্গো শিয়াওকে কোলে তুলে নিয়ে বলে,
চলো প্রাসাদে যাই। এদিকে সবাই বলাবলি করছিল যে শিয়াও নিশ্চয়ই যুবরাজ কিঙ্গোর জন্য খুবই স্পেশাল, কারণ সে কিঙ্গোর মন জয় করতে পেরেছে। জিয়াং এর অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, শিয়াও কি বিপদে আছে? আমরা কি ওর পেছনে যাব? তবে জিয়াং তাকে মানা করে আর ওয়েট করতে বলে। জিয়াং ভাবে, আমার আঙ্কেল তো একটা ডেভিল, সে এমনিতেও শিয়াওকে টর্চার করে মেরে ফেলবে, আর তখন আমরা সহজেই শিয়াওয়ের মায়ের রেখে যাওয়া সব টাকা আর সিলভারের ওয়ারিশ পেতে পারবো। অপরদিকে প্রাসাদে পৌঁছে কিঙ্গো নিজের অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় শিয়াওকে মেডিটেশন রুমে নিয়ে যেতে, যাতে কিঙ্গো এখন নিজের অফিসিয়াল কাজ নিয়ে চিন্তা করতে পারে। তবে শিয়াও তখন কিঙ্গোর কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনি তো কাজের জন্য প্রাসাদে যাচ্ছেন, তাহলে আমাকেও সাথে কেন নিয়ে যাচ্ছেন না? নাকি এখন আমাকে ওই মেডিটেশন রুমে একাই ঘুমাতে হবে? এবার কিঙ্গো রাজি হয় এবং শিয়াওকে নিজের রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে কিঙ্গো শিয়াওয়ের কাছে আসার চেষ্টা করলে শিয়াও পিছিয়ে যায়। কিঙ্গো তখন বলে, কি হলো, আর ইনোসেন্ট সাজার নাটক করতে পারছো না নাকি? শিয়াও মনে মনে ভাবে, আগের লাইফে আমি 1000 বারেরও বেশি ওর থেকে পালানোর চেষ্টা করেছি, তাই ওর আমাকে ট্রাস্ট না করাটাই স্বাভাবিক। কিঙ্গো বলে, চুপ থাকাই তোমার জন্য ভালো, কারণ তুমি যত বেশি কথা বলো তত বেশি একটার পর একটা ভুল করো। শিয়াও কিছু বলতে গিয়েও থেমে যায়। তবে সেই রাতটা শিয়াওয়ের চাইল্ডিশ সব বুদ্ধির কারণে বেশ রোমান্টিক ভাবেই কাটে। পরের দিন সকালে কিঙ্গো ঘুম থেকে উঠে শিয়াওকে বলে, ঘুমিয়ে থাকার ভান করছো কেন? শিয়াও মনে মনে ভাবে, যুবরাজের পাশে থাকা আসলেই খুবই সেফ। শিয়াও কিঙ্গোকে জানায় যে সে তাকে ছেড়ে কখনোই যেতে চায় না। তখন কিঙ্গো শিয়াওয়ের হাতের আঘাতটা দিয়ে জিজ্ঞেস করে, এই আঘাতটা কিভাবে লাগলো? তখন একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে শিয়াও কিঙ্গোকে ব্ল্যাকমেইল করছিল যে তাকে এখান থেকে যেতে না দিলে সে নিজেকে মেরে ফেলবে, আর সেখান থেকেই মূলত এই আঘাতটা লেগেছিল। বর্তমানে ফিরে এসে শিয়াও বলে, পাস্ট নিয়ে ভেবে লাভ নেই, আমরা এখন বর্তমানে আছি। আমার লাইফে এখন আপনিই একমাত্র পার্সন, আমি আপনাকে কখনোই ছেড়ে যাব না। কিঙ্গো পাল্টা প্রশ্ন করে, তাহলে জিয়াংয়ের কাছে কেন গিয়েছিলে? শিয়াও জানায় যে সে জিয়াংকে চেনেই না এবং কিঙ্গোকে রিকোয়েস্ট করে যেন কিঙ্গো এসব নিয়ে ওভার থিঙ্কিং না করে। তবে কিঙ্গো শিয়াওকে জ্বালানোর জন্য মানুষের চামড়া কিভাবে ছিলতে হয় তার ডিটেইলসে বলতে থাকে এবং শিয়াওকে ভয় দেখিয়ে চলে যায়। এমন সময় রুমে একটা শব্দ হয় এবং শিয়াও দেখে জিয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট ভিতরে ঢুকেছে। অ্যাসিস্ট্যান্ট বলে যে তার মাস্টার জিয়াং তাকে পাঠিয়েছে, কারণ জিয়াং শিয়াওকে নিয়ে খুবই টেনশনে আছে। শিয়াও বলে, আমি তো এখনো মরিনি, আর আমাকে নিয়ে ওর এত কিসের চিন্তা? শিয়াও এর মনে পড়ে যায় কিভাবে আগের জন্মে জিয়াং ওর ফ্যামিলির সাথে মিলে ওকে মেরেছিল শুধুমাত্র সম্পত্তি পাওয়ার লোভে। অ্যাসিস্ট্যান্ট তখন শিয়াওকে এখান থেকে ওর সাথে পালিয়ে যাওয়ার জন্য কনভিন্স করার চেষ্টা করে আর বলে যে তারা শিয়াও এর ভালোর জন্য এসব করছে এবং তারা শিয়াওকে নিয়ে খুবই চিন্তিত। কিন্তু শিয়াও পুরো ব্যাপারটা ধরে ফেলে এবং বুঝতে পারে যে এটা তাকে আবারও মার্ডার করার জন্য ওদের নতুন একটা প্ল্যান। অ্যাসিস্ট্যান্ট কথা চালিয়ে যায় এবং জানায় যে শিয়াও এর ফ্যামিলি কেউই নাকি সারা রাত ঘুমাতে পারেনি শিয়াও এর চিন্তায়। শিয়াও তখন তাকে পাল্টা প্রশ্ন করে, তুমি তো জিয়াংয়ের সাথে ছিলে তাই না? তাহলে তুমি জানলে কি করে যে কেউ আমার জন্য চিন্তায় ঘুমায়নি? অ্যাসিস্ট্যান্ট ঘাবড়ে গিয়ে বলে, পুরো সিটি জানে তোমার ফ্যামিলি তোমাকে কতটা ভালোবাসে, তাই তুমি কিডন্যাপ হয়েছো শুনে তারা টেনশনে থাকবে, এটাই তো নর্মাল বিষয়। সেও তাকে বলে ফিরে গিয়ে সবাইকে জানাতে যে যুবরাজ কিঙ্গো আমাকে কিডন্যাপ করেনি, আমি নিজের ইচ্ছায় তার সাথে এসেছি। এবার এসব কিছু তখন কিঙ্গো আড়াল থেকে শুনছিল যে শিয়াও তাকে ডিফেন্ড করছে। জিয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট শিয়াওকে মনে করিয়ে দেয় যে শিয়াও 3 বছর ধরে জিয়াংয়ের পিছনে ঘুরছে জিয়াংকে ভালোবেসে, তাহলে এখন কেন হঠাৎ শিয়াও ডিসিশন চেঞ্জ করলো? জিয়াং যখন ফাইনালি তোমাকে বিয়ে করতে রাজি হলো তখন তুমি নিজের লাভ স্টোরি এভাবে ভুলে গেলে? শিয়াও তার কথা শুনে ব্যঙ্গ করে এবং জানায় যে সে একমাত্র কিঙ্গোকেই ভালোবাসে এবং মরার আগ পর্যন্ত কিঙ্গোকেই ফলো করবে, এমনকি কিঙ্গোর সাথে একই কবরে দাফন হবে। তখন কিঙ্গো রুমে ঢুকে শিয়াওকে ডাকে, এতে শিয়াও দৌড়ে কিঙ্গোর কাছে যায় এবং বলে যে এই লাইফে আমি আপনাকে ছাড়া আর কাউকে ফলো করব না। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে রেগে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এমন কেন করছো? কালকেই তো তুমি উপহার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে জিয়াংকে বিয়ের অফার দিলে, আর আজই কথা পাল্টে ফেললে। কিঙ্গো এটা শুনে শিয়াওকে জিজ্ঞেস করে, ওর কথা কি সত্যি? শিয়াও তখন সবকিছু এক্সপ্লেন করার সুযোগ চায়, কিন্তু কিঙ্গো শুধু হ্যাঁ অথবা না শুনতে চায়। শিয়াও স্বীকার করে যে এটা সত্যি ছিল, কিন্তু বলে, আমি আগে বোকা আর অন্ধ ছিলাম, তবে এখন তোমার প্রতি আমার ফিলিংস একদমই রিয়াল, এটা কোনো অ্যাক্টিং না।
কিন্তু কিঙ্গো শিয়াওকে বিশ্বাস না করে চলে যায়। এবার শিয়াও ডিসিশন নেয় যে ও নিজের ভালোবাসা প্রমাণ করেই ছাড়বে। এদিকে অ্যাসিস্ট্যান্ট ফিরে গিয়ে জিয়াং আর শিয়াওয়ের ফ্যামিলিকে জানায় যে শিয়াও এখন যুবরাজ কিঙ্গোর সাথে আছে। জিয়াং রেগে গিয়ে বলে, 3 বছর ধরে যে মেয়ে আমাকে বিয়ের জন্য এত পাগলামি করলো, সে হঠাৎ করে মত পাল্টালো কিভাবে? শিয়াওয়ের বাবাও খুব রেগে যায় যে শিয়াও তাদের সবার সাথে এভাবে গেম খেলছে। জিয়াং নিজের অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় যে কোনোভাবে শিয়াওকে প্রাসাদের বাইরে এনে মার্ডার করতে। এদিকে কিঙ্গো যখন শিয়াওয়ের রুমে যায় ও দেখে যে শিয়াও সেখানে নেই। কিঙ্গো অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে শিয়াও কোথায় গেছে। অ্যাসিস্ট্যান্ট তখন জানায় যে শিয়াও ঘুম থেকে উঠেই কিঙ্গোর জন্য খাবার তৈরি করতে কিচেনে গেছে, কিন্তু কিঙ্গো ভাবে শিয়াও হয়তো পালিয়ে গেছে আর রেগে গিয়ে নিজের অ্যাসিস্ট্যান্টের উপরে চিল্লিয়ে বলে, তুমি একটা গাধা। শিয়াও এই প্রাসাদে 3 বছর ছিল, কিন্তু একদিনও কিচেনে যায়নি। হয়তো কিচেনে যাওয়ার নাম করেও পালিয়ে গেছে। তবে ঠিক তখনই শিয়াও কিঙ্গোকে ডাক দেয়। কিঙ্গো যখন জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে, তখন শিয়াও জানায় যে সে কিচেনে তার জন্য খাবার বানাচ্ছিল। কিঙ্গো প্লেটটা হাতে নিয়ে দেখে এটা তো পিনাট বাটার দেওয়া খাবার। শিয়াও বলে এটা তো অনেক টেস্টি আর ডিলিশিয়াস। কিঙ্গো তখন কোনো কথা না বলে সেটা খায় আর প্লেটটা ভেঙে ফেলে শিয়াওকে জিজ্ঞেস করে, এখন কি তুমি শান্তি পেয়েছো? কিঙ্গোর অ্যাসিস্ট্যান্ট ভয়ে কাছে এসে বলে যে যুবরাজের পিনাট বাটারে অ্যালার্জি আছে, এটা খাওয়া একদমই বারণ। এবার কিঙ্গো অসুস্থ বোধ করতে থাকলে শিয়াও তাকে ধরে এবং বলে, আপনি কি কথা বলতে জানেন না? আপনার তো আমাকে আগে জানানো উচিত ছিল যে এটা খেলে আপনার প্রবলেম হয়। কিঙ্গো বলে, সত্যি করে বলো তো, এটা কি আমাকে মারার জন্য তোমার কোনো প্ল্যান ছিল না? গত কয়েকদিন ধরে আমার সাথে খুবই নাইস বিহেভ করছো, যাতে আমি তোমাকে ট্রাস্ট করি, আর তুমি এই সুযোগে আমাকে মেরে ফেলো। শিয়াও তখন ওকে বোঝানোর চেষ্টা করে যে ও কিঙ্গোকে ছেড়ে কখনোই যাবে না, বাকি লাইফ কিঙ্গোর সাথেই কাটাতে চায়। তবে কিঙ্গো পাল্টা খোঁচা দিয়ে বলে, কদিন আগে যে জিয়াংয়ের কাছে গেলে তখন কি তোমার পা একা একা ওখানে চলে গিয়েছিল, নাকি ওকে গিফট দিয়ে প্রপোজও ভুল করেছিলে? শিয়াও বলে, জানি না কিভাবে আপনাকে কনভিন্স করব, তবে জিয়াং যদি লাস্ট পার্সনও হয় তাও আমি তার সাথে থাকবো না, বরং সুযোগ পেলে তাকে মেরে ফেলবো। তবে কিঙ্গো কোনো কথা না শুনে সেখান থেকে যাওয়ার সময় সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপর রাতে যখন কিঙ্গোর জ্ঞান ফেরে তখন ও শিয়াওকে খুঁজতে থাকে। অ্যাসিস্ট্যান্ট জানায় যে শিয়াও সারাক্ষণ কিঙ্গোর কেয়ার করেছে আর এখন একটু রেস্ট নিতে গেছে। কিঙ্গো দেখে শিয়াও একটা সুতো দিয়ে নিজের হাত আর কিঙ্গোর হাত একসাথে বেঁধে রেখেছে, যাতে কিঙ্গো ঘুম থেকে উঠলে শিয়াও টের পায়। কিঙ্গো কাছে গিয়ে সুতাটা খুলে ফেলে এবং বলে, আমি এবার তোমাকে ট্রাস্ট করার ডিসিশন নিয়েছি। পরের দিন জিয়াং এর অ্যাসিস্ট্যান্ট শিয়াওয়ের কাছে এসে ওকে ওর সাথে বাইরে যেতে বলে, কিন্তু শিয়াও তাকে সরিয়ে দিয়ে জানায় যে এটা রাজপ্রাসাদ এবং এখান থেকে চাইলেই কাউকে নিয়ে যাওয়া সম্ভব না। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় জিয়াং একটি মেসেজ পাঠিয়েছে, তোমার বাবা তোমার মায়ের কবর খুঁড়ে ফেলার প্ল্যান করেছে, কারণ ওই জায়গায় পজিশন খুবই ভালো এবং সেখানে অন্য কোনো ব্যবসা করে প্রফিট করা যাবে। অ্যাসিস্ট্যান্ট তখন আরও বলে যে জিয়াং সবসময় তোমার সাপোর্টে ছিল বলেই তোমাকে এই ওয়ার্নিং দিতে আমাকে পাঠিয়েছে। শিয়াও মনে মনে ভাবে যে ওর বাবা একজন সরকারি কর্মকর্তা হয়েও কেন এমন ঝুঁকিপূর্ণ কাজ করবে, কারণ কারো কবর খোঁড়া আইনত অপরাধ। শিয়াও বুঝতে পারে ওরা ওকে মিথ্যা বলছে, কিন্তু সেই মিথ্যাটাও বেশ বোকা বোকা। তবুও শিয়াও তখন ওদেরকে বিশ্বাস করার ভান করে এবং বলে, তোমরা কবরের ওখানে গিয়ে ওয়েট করো, আমি একটু পরেই আসছি। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট চলে যায়। আরও চলে যাওয়ার পরে শিয়াও মনে মনে ভাবে, আগের জন্মে ঠিক এই সময়ে পাহাড়ে ঝড় এসেছিল, আমার মায়ের কবরও পাহাড়ে, তাই ওরা সেখানে গিয়ে আমার মায়ের সাথে ঝড়ের মধ্যে কিছুটা সময় কাটাবে। এরপর বিকেলের দিকে কিঙ্গো ফিরে এসে জানতে পারে যে শিয়াও এমব্রয়ডারি রুমে গেছে। বরাবরের মতো কিঙ্গোর সন্দেহ হয় যে শিয়াও পালিয়েছে এবং ওর সাথে সাথে জিয়াংয়ের ওখানে শিয়াওকে খুঁজতে চলে যায়। কিঙ্গো চলে যাওয়ার পরপরই কিঙ্গোর অ্যাসিস্ট্যান্ট শিয়াওকে গিয়ে সব খুলে বলে। শিয়াও বুঝতে পারে ওকে দ্রুত গিয়ে কিঙ্গোকে বাঁচাতে হবে, কারণ কিঙ্গো জিয়াংকে খুঁজতে পাহাড়ে যাচ্ছিল এবং ওই পাহাড়ে তো আজকে ঝড় আসার কথা। এটা ভেবে শিয়াও পাহাড়ে সেই পথ ধরে দৌড়াতে থাকে। এদিকে পাহাড়ে কিঙ্গোর জন্য আগে থেকে একটি ফাঁদ তৈরি করে রাখা হয়েছিল। কিঙ্গো শত্রুরা ওর উপরে অ্যাটাক করে, একা হওয়ায় কিঙ্গো পেরে উঠছিল না এবং অনেকটা আহত হয়ে পড়ে। এবার ওরা কিঙ্গোকে মেরে ফেলার ঠিক আগ মুহূর্তে শিয়াও সেখানে পৌঁছে কিঙ্গোর কাছে দৌড়ে যায়। কিঙ্গো শিয়াওকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি মারা গেলেই কি তোমার জন্য ভালো হতো না? এখন কেন এসেছো আমাকে বাঁচাতে?
শিয়াও কিঙ্গোকে বলে, তুমি যদি আবারও এমন কথা বলো তবে আমি সত্যি তোমাকে ছেড়ে চলে যাব। এদিকে কিঙ্গো মনে মনে কামনা করে যে তাদের পরের জন্মে সে যেন সত্যি বোকা হয়, যাতে ও শিয়াওকে ট্রাস্ট করতে পারে এবং কোনো সন্দেহ না করে। এরপর শিয়াও কিঙ্গোকে বাঁচাতে নিজের হাতে তরবারি তুলে নেয় এবং শত্রুদের সাথে লড়াই করার চেষ্টা করে যতক্ষণ না কিঙ্গোর লোকেরা এসে পৌঁছায় এবং শত্রুদেরকে শেষ করে দেয়। তো এরপর শিয়াও কিঙ্গোকে নিয়ে প্রাসাদে ফেরে, কিন্তু কিঙ্গোর অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। শিয়াও কাঁদতে কাঁদতে কিঙ্গোকে অনুরোধ করতে থাকে যেন কিঙ্গো ওকে ছেড়ে না যায়। তবে হঠাৎ করে কিঙ্গো বলে ওঠে, একটু ঘুমাতে দাও আমাকে। কিন্তু শিয়াও ওকে ঘুমোতে দেয় না যতক্ষণ না ডাক্তার আসে। কিঙ্গো অবাক হয়ে বলে, সত্যি কি তুমি আমার জন্য কাঁদছো? এটা দেখে আমি খুবই হ্যাপি। এরপর ডাক্তার এসে চেক আপ করে জানায় যে শিয়াওয়ের সঠিক চিকিৎসার কারণে কিঙ্গো এখন একেবারেই বিপদমুক্ত। কিঙ্গোর অ্যাসিস্ট্যান্ট এসে শিয়াওকে জানায় যে শিয়াওয়ের ফ্যামিলি বাইরে এসে অনেক ঝামেলা করছে, কারণ শিয়াও তাদের কথা মতো পাহাড়ে যায়নি। শিয়াও বলে, ওদের কথা বাদ দাও তো, ওরা আমাকে বড় করেছে আর আমি জানি কিভাবে ওদের থেকে নিজের পাওনা আদায় করতে হয় আর ওদেরকে শায়েস্তা করতে হয়। কিছুক্ষণ পরে কিঙ্গোর সেন্স ফিরলে শিয়াও তার কাছে দৌড়ে যায়। কিঙ্গো বলে, তুমি আমাকে কেন বাঁচালে? আমি মারা গেলে কি তুমি হ্যাপি হতে না? শিয়াও বলে, তুমি আমাকে সত্যি কনফিউজ করে দিচ্ছ, আমি হ্যাঁ বলবো নাকি না বলবো বুঝতে পারছি না। কিঙ্গো অভিমান করে মুখ ঘুরিয়ে নেয়। শিয়াও হেসে ওকে জিজ্ঞেস করে, তোমাকে খুশি করা এত টাফ কেন? শিয়াও আবারও ওকে রিকোয়েস্ট করে যেন কিঙ্গো ওকে এবার অন্তত ট্রাস্ট করে। যখন কিঙ্গো শিয়াওয়ের হঠাৎ এমন বদলে যাওয়ার কারণ জিজ্ঞেস করে, শিয়াও উত্তরে শুধু এটুকুই জানায় যে ওরা একসাথেই বাঁচবে আর একসাথেই মরবে। ও বলে, তুমি মারা গেলে আমিও বাঁচবো না। কিঙ্গো শিয়াওয়ের দিকে তাকিয়ে বলে, তুমি খুবই রহস্যময় একটা মেয়ে। এরপর ওরা একে অপরের সাথে অনেক মজা করতে থাকে এবং শিয়াও কিঙ্গোকে বলে যে কাল ওরা ওর বাবার বাড়িতে যাবে। তো পরের দিন যাওয়ার পথে কিঙ্গো জিজ্ঞেস করে, তুমি কি চাও আমি তোমার সাথে ভেতরে যাই? শিয়াও জানায় যে ও শুধু নিজের মায়ের মেমোরিয়াল ট্যাবলেটটা নিয়ে চলে আসবে, তাই কিঙ্গোর ভেতরে যাওয়ার দরকার নেই। তবে ভেতরে ঢোকার আগে শিয়াও কিঙ্গোকে বলে, যদি আমি আধা ঘন্টার মধ্যে বাইরে না আসি তবে তুমি ভিতরে ঢুকো। এরপর শিয়াও ভিতরে ঢুকলে ওর সৎ বোন লিন ওকে নিয়ে হাসাহাসি আর টিস করতে থাকে। শিয়াও কড়াভাবে উত্তর দেয়, তুমি আমাকে নিজের বোন বলার সাহস পাও কোত্থেকে? ভুলে গেলে যে তোমার মা আমার মায়ের মেট ছিল? এটা শুনে ওর সৎমা তখন কান্নার ভান করলে বাবা এটা দেখে শিয়াওকে ধমক দেয় আর বলে, তোমার সৎমা এখন প্রেগনেন্ট আর বাচ্চার কোনো ক্ষতি হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এমন সময় জিয়াং সেখানে আসে এবং শিয়াওকে বলে ওর সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে এবং ওর আঙ্কেল কিঙ্গোকে ছেড়ে দিতে। তাহলে জিয়াং আবারও শিয়াওয়ের কাছে ফিরে আসবে এবং শিয়াওকে ক্ষমা করে দেবে। শিয়াও তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং বলে, হাঁটু গেড়ে তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। জিয়াং শিয়াওয়ের এরকম আচরণে অবাক হয়ে যায়, কেননা শিয়াও এরকম আচরণ ওর সাথে আগে কখনো করেনি। জিয়াং জিজ্ঞেস করে, তুমি আসলে চাও কি বলো তো? শিয়াও বলে, আমি শুধু এখানে আমার মায়ের স্মৃতিফলকটা নিতে এসেছি। শিয়াও এরপর সেটা খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না। লিন এসে তখন বলে, ওটা তো শুধু একটা ভাঙা কাঠের টুকরো, ওটা তো ডাস্টবিনে ফেলার যোগ্য ছিল। শিয়াও এটা শুনে সাথে সাথে তাকে একটা থাপ্পড় মারে আর বলে, কথা বলার সময় রেসপেক্ট নিয়ে কথা বলবে। শিয়াওয়ের বাবা এটা দেখে বলে যে মৃত মানুষদের জিনিস ঘরে রাখলে ব্যাড লাক আসে, তাই আমি ওটা ফেলে দিয়েছি। এতে শিয়াও তখন ওর বাবার দিকে ছুরি তাক করে আর ওর মায়ের মেমোরিয়াল প্লেটটা কোথায় জিজ্ঞেস করে। শিয়াওয়ের সৎমা জানায় যে ওটা ওপাশে কাঠের স্তূপের মধ্যে পড়ে আছে। শিয়াও দৌড়ে গিয়ে দেখে ওর মায়ের মেমোরিয়াল প্লেটটা ভেঙে চুরমার হয়ে আছে। এটা দেখে শিয়াও কাঁদতে কাঁদতে ওর বাবাকে জিজ্ঞেস করে, আপনি কি এটা চুলায় জ্বালানি হিসেবে ব্যবহার করেছিলেন? ওর বাবা নির্লজ্জের মতো বলে, তো তাতে কি হয়েছে, সে তো মরেই গেছে আর আমার ফ্যামিলি ট্রি থেকেও আমি তার নাম অলরেডি ডিলিট করে দিয়েছি। শিয়াও বলে, সেটাই ভালো হয়েছে, যাতে যখন আমি আপনার এই ফ্যামিলি ধ্বংস করব তখন যেন আমার মায়ের নাম সেখানে না থাকে। এটা শুনে শিয়াওয়ের বাবা ওকে মারতে গেলে জিয়াং তাকে থামিয়ে দেয়। জিয়াং ফিসফিস করে বলে যে তাদের এখন শিয়াওয়ের টাকাগুলো দরকার, তাই শান্ত থাকতে হবে। জিয়াং শিয়াওয়ের কাছে গিয়ে বলে, তুমি আমার আঙ্কেলের উপরে ভরসা করছো কারণ তুমি ভাবছো যে সে তোমাকে রক্ষা করবে। তুমি জানো যে সে একটা আস্ত ডেভিল। সে যুবরাজের পদ পাওয়ার পরও কাউকে হেল্প করেনি, এমনকি নিজের ফ্যামিলিকেও না। তুমি ওর কাছে জাস্ট একটা খেলনা। এরপর জিয়াং শিয়াওকে একটি পেপারে সই করতে বলে। আসলে এটা শিয়াওয়ের সম্পত্তির দলিল ছিল, তবে শিয়াও তখন জানায়, আমি অলরেডি সব সম্পত্তি কিঙ্গোর নামে করে দিয়েছি। যেহেতু কিঙ্গো আমাকে খেলনা মনে করে, তাই আমার সব প্রপার্টি এখন কিঙ্গোর।
জিয়াং এতে ভীষণ রেগে যায়। শিয়াও তাকে উস্কানি দিয়ে বলে, তুমি আমাকে ঘৃণা করো কেন? আমাকে মারতে চাও? তবে এসব মেরে ফেলো। জিয়াং বলে, আমাকে প্রভোক করো না, ভেবো না যে আমি তোমাকে মারতে পারবো না। ঠিক সেই মুহূর্তে কিঙ্গোর সেখানে আসার ডিক্রি ঘোষণা হয়। শিয়াও দ্রুত জিয়াং এর হাতে থাকা ছুরিটি দিয়ে নিজের হাত নিজেই কেটে ফেলে। কিঙ্গো যখন ঘরে ঢোকে, শিয়াও তখন কিঙ্গোকে জানায় যে তাকে অপমান করা হয়েছে। তখন কিঙ্গো নিজের তলোয়ার বের করে জিয়াংকে নিজেকে আঘাত করতে নির্দেশ দেয়। জিয়াং এতে রাজি না হওয়ায় কিঙ্গো নিজের লোকেদেরকে হুকুম দেয় জিয়াংকে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দিতে। এরপর শিয়াও এর বাবা কিঙ্গোকে বলে, যেহেতু আইনের চোখে সবাই সমান, তাই আপনার জানা উচিত যে শিয়াও আমার পরিবারের কাছ থেকে কিছু টাকা নিয়েছে, যা তার ফেরত দেওয়া উচিত। কিন্তু শিয়াও তখন ওর বাবার মিথ্যা ধরিয়ে দেয় এবং পরিষ্কার করে জানিয়ে দেয় ওই টাকাগুলো আসলে ওর মায়ের সম্পত্তি সূত্রে পাওয়া, যার সাথে ওর বাবার কোনো সম্পর্ক নেই। কিঙ্গো তখন শিয়াওকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? শিয়াও দাবি করে এখনো ওর মায়ের সব সম্পত্তিও পায়নি, তাই ওর সব পাওনা যেন ওকে ফেরত দেওয়া হয়। এই কথা শুনে কিঙ্গো রেগে যায় এবং শিয়াও এর বাবাকে বলে, তোমার মন্ত্রী পদ কি করে থাকে তা আমি দেখে নেব। এটা বলেই কিঙ্গো শিয়াওকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে শিয়াও এর বোন মানে লিন ওর বাবাকে বলে জিয়াংকে মুক্ত করার জন্য, কিন্তু বাবা তাকে পাত্তাই দেয় না আর বলে যে জিয়াং একটা অপদার্থ। ওকে বলেছিলাম শুধু শিয়াও এর সম্পত্তিটা আমাদের করে দিতে, কিন্তু ও তাও পারলো না। এখনো মরুক নাকি বাঁচুক সেটা আমার দেখার দায়িত্ব না। তখন শিয়াও এর সৎ মা জানায় যে কয়েকদিন পরেই রাজকীয় বাগানে বসন্ত উৎসব হবে এবং সেখানে অভিজাত মেয়েরা আসবে আর শিয়াও সেখানে যাবে। তখন আমি শিয়াও এর উপরে এমন চাল চালবো যে ও কাউকে নিজের মুখও দেখাতে পারবে না। শিয়াও এর সৎ মা কুটিল ভাবে হেসে বলে, দেখা যাক কোন যুবরাজ এমন একজন মেয়েকে গ্রহণ করতে রাজি হয় যার শ্লীলতা হানি হয়েছে। মানে সে এখানে হয়তো শিয়াও এর সম্মানহানি করার প্ল্যান করছিল। অন্যদিকে কিঙ্গো পরম যত্নে শিয়াও এর ক্ষত পরিষ্কার করে দেয় এবং তাকে বলে কোনো সমস্যা হলে যেন শিয়াও ওকে জানায়। কিঙ্গো সবকিছু সমাধান করে দেবে। কিঙ্গো বুঝতে পারে যে শিয়াও নিজেই নিজেকে আঘাত করেছে। শিয়াও এর তখন মনে পড়ে কিভাবে আগের জন্মে ও কিঙ্গোকে 72 ধরনের বিষ আর বিভিন্ন টেকনিক দিয়ে মারার চেষ্টা করেছিল। শিয়াও কিঙ্গোর কাছে ক্ষমা চায়, কিন্তু কিঙ্গোকে থামিয়ে দিয়ে বলে যে শিয়াও এর ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, কারণ কিঙ্গো এখন নিজেই তো শিয়াও এর সম্পত্তি। কথা প্রসঙ্গে শিয়াও জিজ্ঞেস করে, 2 বছর ধরে আমি তোমাকে যা অপমান করেছি তা সত্ত্বেও কেন তুমি আমার সাথে থাকতে চাও? তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় একটি উৎসবে ফানুসের আগুনে একটি বাচ্চার পায়ে আগুন লেগে গিয়েছিল। তবে ফানুসের আগুন নেভানো অমঙ্গলজনক, এটা মনে করে কেউ তাকে বাঁচাতে আসেনি। কিন্তু শিয়াও দৌড়ে এসে সেই আগুন নিভিয়ে দেয় এবং উপস্থিত সবাইকে ধমক দিয়ে বলে, আপনারা যারা একটা শিশুকে রক্ষা করতে পারেন না তারা দেশকে কিভাবে রক্ষা করবেন? সেই সময় শিয়াও কিঙ্গোকেও অপমান করেছিল, কারণ কিঙ্গো দাঁড়িয়েছিল কোনো কিছু না করে। এই কারণেই মূলত শিয়াও কিঙ্গোকে খারাপ মনে করত। তবে কিঙ্গো সেখান থেকেই শিয়াও এর প্রেমে পড়ে গিয়েছিল। সিন বর্তমানে ফিরে আসলে শিয়াও অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি শুধু এই কারণেই আমাকে ভালোবেসেছো? কিঙ্গো তাকে বুঝিয়ে বলে যে এই কারণটা মোটেও ছোট কিছু নয়। কিঙ্গো জানায় যে বাইরে থেকে তাকে সবাই সম্মান করলেও তার চারপাশে অনেক শত্রু আছে যারা তাকে মেরে ফেলতে চায়। তবে শিয়াও যেহেতু সবার চেয়ে আলাদা, তাই কিঙ্গো চায় না শিয়াও কখনো কিঙ্গোকে ছেড়ে যাক। শিয়াও তখন 3টি শর্তে কিঙ্গোর সাথে থাকতে রাজি হয়। প্রথম শর্তটি হলো কিঙ্গো আর কখনো ওকে সন্দেহ করতে পারবে না বা ও কিছু করলে তাতে মানা করতে পারবে না। দ্বিতীয়টি হলো শিয়াও যদি মারা যায় কখনো, কিঙ্গোকে অবশ্যই 30 দিন শোক পালন করতে হবে, একদিনও কম হওয়া চলবে না। না হলে শিয়াও কিঙ্গোকে ক্ষমা করবে না। আর তৃতীয় হলো আগামী পরশুর বসন্ত উৎসবে কিঙ্গোকে শিয়াওয়ের সাথে যেতে হবে। এদিকে শিয়াওয়ের সৎ মা এবং বোন নিজেদের পরবর্তী ষড়যন্ত্র নিয়ে মেতে ওঠে। তবে তারা তো জানতো না যে শিয়াও আড়াল থেকে তাদের সব কথা শুনছে। সৎ মা লিনকে ফুসাচ্ছিল যেন যুবরাজ কিঙ্গোর কাছাকাছি যায়। যেহেতু জিয়াং এখন আর কোনো কাজের না, তাই তাদেরকে কিঙ্গোকে ফাঁসাতে হবে। শিয়াও মনে মনে হাসে আর ভাবে, প্রতি জন্মে তোমাদের নোংরামি বেড়েই চলেছে, তাই এবার আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করলে আমাকে দোষ দিও না। এর পরের দিন উৎসবে লিন কিঙ্গোর সামনে গিয়ে ন্যাকামি শুরু করে। কিঙ্গো তাকে চিনতে না পেরে জিজ্ঞেস করে, তুমি কে? লিন নিজের পরিচয় দিলে কিঙ্গো বিরক্ত হয়ে বলে, তোমার আত্মীয় স্বজন আর অন্য মেয়েরা তো বাগানে, তুমি এখানে কি করছো?
লিন তখন নিজেকে গম্ভীর প্রমাণ করার চেষ্টা করে আর বলে যে এসব তুচ্ছ উৎসবে আমার কোনো আগ্রহ নেই, আমি তো দামি জিনিসেই আগ্রহ প্রকাশ করি। ও তো কিঙ্গোকে প্রশ্ন করেই বসে, আচ্ছা আপনার কেমন মেয়ে পছন্দ? কিঙ্গো কোনো উত্তর না দিয়ে শুধু লিনের হাতের বইটি চেয়ে নেয়। কিঙ্গো তখন চলে যাওয়ার আগেই লিন তার উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলে কিঙ্গো রক্ষীদেরকে ডাকতে থাকে এবং লিনকে ধরতে বলে। অন্যদিকে একটা দাসী শিয়াওকে মিথ্যা বলে যে যুবরাজ কিঙ্গোকে ডাকছে। এই অজুহাতে তারা শিয়াওকে একটি ঘরে আটকে ফেলে যেখানে ওকে রেপ করার জন্য একজনকে আগে থেকেই রাখা হয়েছিল। কিন্তু বুদ্ধিমান শিয়াও উল্টো সেই লোকটিকে এবং নিজের বোন লিনকে নেশাগ্রস্ত করে একসাথে রেখে যায়। মূলত এটাই শিয়াও আর কিঙ্গোর প্ল্যান ছিল, মানে লিনকে যখন কিঙ্গো ধরেছিল তখনই ওকে নেশাগ্রস্ত হওয়ার ওষুধ দিয়েছিল। এরপর শিয়াও সবাইকে ডেকে আনে সেই দৃশ্য দেখার জন্য। সৎ মা নিজের মেয়েকে এই অবস্থায় দেখে তখন স্তম্ভিত হয়ে যায়। খবর পেয়ে কিঙ্গো ঠিক সেই সময় সেখানে পৌঁছায়। সৎমা যখন রাগের মাথায় শিয়াওকে মারতে যাচ্ছিল কিঙ্গো তাকে আটকে দেয়। সৎমা তখন কিঙ্গোকে বোঝানোর চেষ্টা করে যে তার মেয়ে নিষ্পাপ এবং শিয়াও তাকে ফাঁসিয়েছে। তখন কিঙ্গো পাল্টা লিনকে প্রশ্ন করে, একটু আগে তুমি আমার সাথে যেভাবে ফ্লার্ট করছিলে সেটা কি ছিল? তোমার মাকে কি সেটা বলনি? আমার তো মনে হয় তোমার চরিত্রে সমস্যা আছে। এরপর কিঙ্গো তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য রাজকীয় কারাগারে পাঠিয়ে দেয়। কয়েকদিন পর শিয়াও কারাগারে গিয়ে নিজের সৎ মাকে প্রচণ্ড অপমান করে এবং তাকে একটা চড়ও মারে। এরপর সেও নিজের সৎ মায়ের গর্ভে থাকা সন্তান নিয়ে পরীক্ষা করে জানতে পারে যে সে আসলে 4 মাসের প্রেগনেন্ট। অথচ সৎ মা দাবি করছিল যে সে নাকি মাত্র 2 মাসের প্রেগনেন্ট। তখন শিয়াও তাকে মনে করিয়ে দেয় যে 4 মাস আগে তার বাবা সরকারি কাজে শহরের বাইরে ছিলেন, তাই এই সন্তান তার বাবার হওয়ার সুযোগই নেই। প্রথমে সৎ মা সবকিছু অস্বীকার করলেও শিয়াওয়ের হুমকির কারণে সে সবকিছু স্বীকার করতে বাধ্য হয় যে এই সন্তানটি সত্যি শিয়াওয়ের বাবার নয়। পরিশেষে শিয়াও তাকে শেষ একটি প্রশ্ন করে, আমার মা কিভাবে মারা গিয়েছিল? ঠিক সেই সময় কিঙ্গো আড়াল থেকে সব শুনছিল। তখন শিয়াও নিজের সৎ মাকে বাধ্য করে একটি স্বীকারোক্তি লিখতে যে তারা মিলে শিয়াওয়ের মাকে হত্যা করেছে। নিজের মায়ের মৃত্যুর নৃশংস কাহিনী শুনে শিয়াও কান্নায় ভেঙে পড়ে আর জানতে পারে ওর মা মরার আগে শেষ ইচ্ছা এটাই রেখে গিয়েছিল যেন তারা শিয়াওয়ের যত্ন নেয়, অথচ তারা শিয়াওয়ের সাথে উল্টোটা করেছে। তখন কিঙ্গো সেখানে ঢুকে বিধ্বস্ত শিয়াওকে আগলে নিয়ে চলে যায় এবং শিয়াও শান্ত না হওয়া পর্যন্ত সারা রাত তার পাশে বসে থাকে। কিঙ্গো শিয়াওকে আশ্বস্ত করে এবং বলে, আমি সমস্ত পরিস্থিতিতে তোমার সাহায্য করব এবং তোমার পাশে থাকব। শিয়াও তখন আবদার করে আর বলে, তাহলে আমাকে 20 বছর বয়সী একটি যুবক চাকর খুঁজে দাও। এটা শুনে কিঙ্গো তো স্তব্ধ হয়ে যায় আর জেলাসি নিয়ে বলে, তুমি আমার সামনে অন্য ছেলের কথা বললে কিভাবে? শিয়াও দুষ্টুমি করে বলে, কেন তুমি তো বলেছিলে যে আমাকে সব কাজে সমর্থন করবে। কিঙ্গো রেগে গিয়ে বলে, সব কাজে কিন্তু এই কাজে নয়। শিয়াও হেসে বলে, আরে আমি তো মজা করছিলাম। আসলে শিয়াও সেই ছেলেটিকে খুঁজছে যার সাথে ওই সৎ মায়ের অবৈধ সম্পর্ক ছিল। শিয়াও আর কিঙ্গো মিলে সেই ছেলেটিকে একটি পতিতালয়ে খুঁজে বের করে এবং তাকে ভয় দেখায় যে সত্যি না বললে তাকে মেরে ফেলা হবে। ছেলেটি তখন সব কিছু ফাঁস করে দেয় এবং জানায় যে শিয়াওয়ের সৎ মাই ওকে এসব করতে বাধ্য করেছিল। এদিকে শিয়াওয়ের সৎ মা নিজের স্বামী মানে শিয়াওয়ের বাবাকে উস্কে দেয়, এই বলে যে শিয়াও আর কিঙ্গো বাজারের এক জায়গায় মানে পতিতালয়ে গিয়েছে, এটাই সুযোগ তাদের মানহানি করার। শিয়াওয়ের বাবা তার দলবল নিয়ে সেখানে চড়াও হয়। লিন তখন সব দোষ শিয়াওয়ের উপরে চাপানোর চেষ্টা করে আর বলে যে কিঙ্গোর তো এতে কোনো দোষই নেই। তখন কিঙ্গো উল্টো তাকে ব্যঙ্গ করে বলে, সব কিছুই তো শিয়াওয়ের দোষ, আর তোমার মা প্রেগনেন্ট সেটাও কি শিয়াওয়ের দোষ? এরপর কিঙ্গো সবার সামনে শিয়াওয়ের সৎ মায়ের আসল রহস্য ফাঁস করে দেয় যে এই বাচ্চাটা আসলে শিয়াওয়ের বাবার নয়। এমনকি কিঙ্গো সেই স্বীকারোক্তিও নিয়ে এসেছিল যেখানে শিয়াওয়ের সৎ মা এটা স্বীকার করেছিল যে ওরা শিয়াওয়ের মাকে মেরেছে। শিয়াওয়ের বাবা যখন সেই লিখিত স্বীকারোক্তিটি দেখে সে নিজের বউয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং চিৎকার করে বলে, সব তোমার দোষ, তুমি আমাকে ঠকিয়েছ, তার উপরে আবার এসব মিথ্যা বলছো, তুমি আমার স্ত্রীকে মেরেছিলে আর এখন দোষ আমার উপরেও চাপাতে যাচ্ছ। শিয়াওয়ের বাবা তখনই কিঙ্গোকে জানায় যে সে তার স্ত্রীকে তালাক দিতে চায়। তবে কিঙ্গো তখন কারোর কথা শোনে না এবং আদেশ দেয় এই অপরাধীদেরকে সবাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠাতে, আর ও শিয়াওকে নিয়ে নিজের প্রাসাদে ফিরে যায়।
পরের দিন শিয়াও কিঙ্গোকে সেই জমিতে নিয়ে যায় যেটা ওর মা ওর জন্য রেখে গিয়েছিল। সেখানে ওরা দুজন একসাথে একে অপরকে বিয়ের প্রস্তাব দেয়। আবেগে আপ্লুত হয়ে কিঙ্গো শিয়াওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। শিয়াও মজা করে তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি পুরুষ নাকি নরম তফু, কাঁদছো কেন? কিঙ্গো উত্তর দেয় যে সেই দিনটির জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছে। অন্যদিকে জিয়াং তো ছাড়া পেয়ে গিয়েছিল, তো লিন এবং জিয়াং মিলে ষড়যন্ত্র করে কিভাবে শিয়াও আর কিঙ্গোকে সরিয়ে দিয়ে ক্ষমতা ও সম্পত্তি দখল করা যায়। কিন্তু কিঙ্গো আগে থেকেই সতর্ক ছিল, তাই নিজের গুপ্তচরকে ওদের পিছনে লাগিয়ে দিয়েছিল। গুপ্তচর তখন তাদের সব পরিকল্পনা শুনে ফেলে যে ওরা কিঙ্গোর বিরুদ্ধে রাজদ্রোহিতার মিথ্যা অভিযোগ এনে কিঙ্গো ও শিয়াওকে মেরে ফেলার ছক কষছিল। সম্রাজ্ঞী তখন নিজে শিয়াওয়ের বোন লিন এবং জিয়াংকে গ্রেপ্তার করার নির্দেশ দেয়। কিঙ্গো আদেশ দেয় তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত কারাগারে বন্দি রাখতে। অবশেষে সব বাধা দূর হয় এবং শিয়াও ও কিঙ্গো ধুমধাম করে বিয়ে করে। তারা তাদের অনাগত সন্তানের অপেক্ষায় দিন গুনতে থাকে এবং অত্যন্ত সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে। এভাবেই আমাদের আজকের নাটকের সমাপ্তি ঘটে। তো ড্রামাটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।